প্রতীক পেতে রিটার্নিং কার্যালয়গুলোতে শেষ মুহূর্তে ভিড়। কাল থেকে আনুষ্ঠানিক প্রচার। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলছেন অনেকে। যারা ঋণ খেলাপি আপনি তাদেরকে দিচ্ছেন, বাংলাদেশে আপনি ঋণ খেলাপিদের জায়েজ করে দিলেন। আমরা যে এই রাজনীতিটা সামনে দেখতে চাই, স্বচ্ছতা এবং জবাবদিহিতার রাজনীতি, তার ভিত্তিতেই আমাদের ক্যাম্পেইন চলবে। তারেক রহমানের সিলেট সফরে শুরু হচ্ছে বিএনপির নির্বাচনী প্রচার। রাতে মাজার জিয়ারত, কাল আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম জনসভা। জনাব তারেক রহমান আগামীকাল দুপুরবেলা মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে সমাবেশে যোগদান করবেন। সেই 15.5 বছরের কায়দায় আবার নির্বাচনী ময়দানকে উলট পালট করে দেওয়া হয়, তাহলে জাগ্রত যুব সমাজ কাউকে ক্ষমা করবে। মবের মাধ্যমে প্রভাবিত করার দিন শেষ। সংঘাতে আহতদের দেখতে গিয়ে বললেন জামায়াতে আমির। ভোটারদের এনআইডি ও মোবাইল নম্বর চাওয়ার পাল্টা অভিযোগ বিএনপির। কুমিল্লা 4 আসনের প্রার্থিতা ফিরে পেতে বিএনপির মঞ্জুরুল আলম মুন্সির রিট খারিজ। ঋণ খেলাপিদের জনগণ প্রত্যাখ্যান করেছে, দাবি হাসনাত আব্দুল্লাহর। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। তারেক রহমানের বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ আসেনি, অভিযোগ এলে তা দেখবে নির্বাচন কমিশন। একথা জানিয়েছেন ঢাকা রিটার্নিং কর্মকর্তা শরফুদ্দিন আহমদ। দুপুরে প্রতীক বরাদ্দ কার্যক্রম চলাকালে এই কথা বলেন তিনি। এর আগে সকাল 9টা থেকে শুরু হয় প্রতীক বরাদ্দ। এবারের নির্বাচনে 119টি প্রতীক থেকে বরাদ্দ পাচ্ছেন প্রার্থীরা। নির্বাচনের দ্বিতীয় ধাপে এসে প্রার্থীরা সহযোগিতা করছেন বলেও জানান রিটার্নিং কর্মকর্তা। বলেন, আইন শৃঙ্খলা নিয়ে কোনো শঙ্কা নেই। আগামীকাল সকাল 9টা থেকে ঢাকা বিভাগীয় পোস্টাল বুথ স্থাপিত হবে বলেও জানান তিনি। এর আগে তারেক রহমানের করাইল বস্তিবাসীকে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি আচরণবিধির লঙ্ঘন বলে অভিযোগ করেন এনসিপির নাসিরুদ্দিন পাটোয়ারি। বলেন, নির্বাচন কমিশন বৈষম্য করছে। এ সময় বিএনপির বিরুদ্ধে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড দিয়ে ভোটারদের এনআইডি হাতিয়ে নেওয়ার অভিযোগও তোলেন তিনি। এদিকে ঢাকা 6 নির্বাচন অফিস ভবনের মালিকানা উত্তরাধিকার সূত্রে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনের হওয়ায় নির্বাচন অফিস স্থানান্তর এবং কর্মকর্তাদের বদলি করতে রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েছেন জামায়াতের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ আব্দুল মান্নান। আনুষ্ঠানিকভাবে আমরা আজকে প্রতীক বরাদ্দের দিন ধার্য ছিল। আমরা এখন পর্যন্ত বেশ কয়েকটি আসনের প্রতীক বরাদ্দ করেছি, আরও বেশ কয়েকটি বাকি আছে। আমরা নির্ধারিত সময়ের ভিতরে ইনশাল্লাহ শেষ করতে পারবো। মিসি সানাউল্লাহ বলেছেন যে আমরা অনেক মন ভরা কষ্ট নিয়ে তাদেরকে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছি। অর্থাৎ এর মাধ্যমে আপনি কি বুঝাচ্ছেন যে যারা ঋণ খেলাপি আপনি তাদেরকে দিচ্ছেন, বাংলাদেশে আপনি ঋণ খেলাপিদের জায়েজ করে দিলেন। আমরা যে এই রাজনীতিটা সামনে দেখতে চাই, স্বচ্ছতা এবং জবাবদিহিতার রাজনীতি, তার ভিত্তিতেই আমাদের ক্যাম্পেইন চলবে। সাবেক 3বারের প্রধানমন্ত্রী মহিলা বেগম খালেদা জিয়ার যে আদর্শ নীতি, তাকে ধারণ করে সেই অনুপ্রেরণা নিয়ে জনগণকে সাথে নিয়ে ইনশাআল্লাহ একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে পারি আমরা। ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমরা সরাসরি যাব তার বক্তব্যে। আপনি যদি ক্রাইম রেট দেখেন, খুব কি বেশি ক্রাইম হচ্ছে অন্যান্য এলাকার থেকে, আপনি তো ডিফারেন্স করতে পারবেন না। আর পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে আপনার ইলেকশন শিডিউল ঘোষণার পরের থেকে এই পর্যন্ত ল অ্যান্ড অর্ডারের রিলেটেড বা ইলেকশন রিলেটেড মোট 46টা ইনসিডেন্ট হয়েছে। আমি মোহাম্মদ রাইয়ান হোসেন, আমি কালেকণ্ঠে কাজ করছি। আমার কাছে আপনার কাছে একটা প্রশ্ন হচ্ছে যে আজকে যে আলোচনা হলো সেখানে গণমাধ্যমকে নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা? কারণ বিগত সময় আমরা দেখেছি গণমাধ্যমের উপর বেশ নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন ধরনের আমরা হয়ে থাকি। সেই জায়গা থেকে এই আগামী যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে গণমাধ্যমের সেফটি বা তাদের কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে কিনা? ধন্যবাদ। গণমাধ্যমের বিষয় যেটা এসছে সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াকে কিভাবে আপনি ইউজ করা হচ্ছে অপতথ্য ছড়ানোর জন্য। অপতথ্য ছড়ানো, যেমন ধরেন একটা ইলেকশন কেন্দ্রে কিছু ইনসিডেন্ট হলো, একটা ইনসিডেন্ট, তখন দেখা যাচ্ছে ওইটাকে ঘিরে অনেক ধরনের অপতথ্য ছড়ানো হয়। ওইখানে হয়তো বা কেউ একজন আহত হলেন, দেখা গেল কোনো কেউ অপতথ্য ছড়ালেন যে বেশ কয়েকজন মারা গিয়েছেন। তো এইগুলো কিভাবে কমব্যাট করা যায়, কিভাবে এটারে নিয়ন্ত্রণে রাখা যায়, সেটা নিয়ে কথা হয়েছে। ইলেকশন কমিশন তারা বলছে যে তারা এটা নিয়ে যথেষ্ট কাজ করছে। আমাদের যারা এই অপতথ্যকে নিয়ে যারা কাজ করেন, যেই সমস্ত সংস্থাগুলো,
তারাও তাদের এফার্টটাকে স্টেপ আপ করেছেন এবং প্রতিদিন আমরা একটা অ্যাসেসমেন্ট রিপোর্ট পাচ্ছি যে কোথায় কি কোন বিষয়ে অপতথ্য বেশি ছড়ানো হচ্ছে, কী রকম অপতথ্য ছড়ানো হচ্ছে এবং এইটার কারণে কোনো সিকিউরিটি রিস্ক হচ্ছে কিনা সেগুলো নিয়ে নিয়মিত, কারণ এটা খুবই বড় এবং এটা তো শুধুমাত্র দেশের থেকেই ছড়াচ্ছে না, দেশের বাইরের থেকে অনেকে খুব দেখা যাচ্ছে যে ওয়েল অর্কেস্ট্রেটেড ওয়েতে তারা এই অপতথ্য ছড়াচ্ছেন। পতিত স্বৈরাচারের যারা দোসর ছিলেন বা তার সাপোর্টাররা তারা তো চাচ্ছে অনেক ধরনের অপতথ্য ছড়াচ্ছেন। এদিকে কয়েক জায়গায় প্রতীক বরাদ্দ নিতে আসা প্রার্থী এবং কর্মী সমর্থকদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। কুমিল্লার রিটার্নিং কার্যালয়ের সামনে বিভিন্ন দলের প্রার্থীদের পক্ষে স্লোগান দিতে দেখা যায়, কেউ কেউ মিছিল নিয়ে আসেন। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা জানান, প্রার্থীদের আচরণবিধি সম্পর্কে সচেতন করা হয়েছে। এ ধরনের কোনো কিছু হয়ে থাকলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। এছাড়া চাঁদপুর ও রাজশাহীতেও কর্মী সমর্থকদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রার্থীর পক্ষে মিছিলের অভিযোগ উঠেছে। নির্বাচন কমিশনের সকাল থেকে ছিল প্রতীক বরাদ্দ ও প্রার্থীদের সাথে মতবিনিময় সভা। সেই খবরগুলোই জানার চেষ্টা করব সহকর্মী তানভীর মৌসুমের কাছ থেকে। এই মুহূর্তের খবর জানবো তার কাছ থেকে। তানভীর, জানাবেন, প্রতীক বরাদ্দের কার্যক্রম তো প্রায় শেষ পর্যায়ে রয়েছে, এখন কি চলছে কার্যক্রম ইসিতে, সেই ব্যাপারে জানতে চাই। প্রতীক ও সার্বিক পরিস্থিতি নিয়ে প্রার্থীরা কি বলছেন? আসলে নির্বাচন ভবনের এখানে নির্বাচন কমিশন এখানে আমরা দেখেছি যে একজন রিটার্নিং অফিসারকে রাখা হয়েছে, যিনি ঢাকার আঞ্চলিক কর্মকর্তা, যিনি এখানকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। তার অধীনে দুটো আসন রয়েছে, ঢাকা 13, ঢাকা 15, এবং যেহেতু দুইটি আসন সেহেতু প্রার্থীর সংখ্যা তুলনামূলক অন্যান্য রিটার্নিং অফিসারদের কাছে যে পরিমাণ আসন আছে সে তুলনায় কম, সেহেতু আসলে সকালবেলায় সেগুলো হয়ে গেছে। এবং সেগুলো হওয়ার পর আমরা দেখেছি যে আসলে সেখানে অনেককে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে এবং 2-3 জন স্বতন্ত্র প্রার্থী ছিল, তাদেরকেও প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এবং সেখানে যেহেতু শুরুতে প্রতীক বরাদ্দের আগে একটি মতবিনিময় সভা হয়েছিল, সেখানেও কিন্তু অনেক ধরনের অভিযোগ, অনেক ধরনের পর্যবেক্ষণ তারা রেখেছেন। এবং জামাত, বিএনপি এবং কিছু বাম দল সবাই কিন্তু এক ধরনের ত্রিমুখী অভিযোগ করেছে। কেউ জামাতের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনেছে, আবার জামাতও বিএনপির বিপরীতে এই আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনেছে। আমার কাছে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ আপনাকে তানভীর। প্রতীক বরাদ্দের খবরাখবর আরো জানার চেষ্টা করব। বরিশালে যেতে চাই, সহকর্মী কাউসার হোসেন আমার সাথে যুক্ত হবেন। কাউসার, জানাবেন, কার্যক্রম তো শেষ, সার্বিক পরিবেশ কেমন ছিল এবং প্রার্থীরা কি বলছেন? নির্বাচনী আমেজ কি দেখতে পাচ্ছেন প্রার্থীদের মধ্যে? বরিশালে কিছুটা বিলম্বেই প্রতীক বরাদ্দের কাজ শুরু হয়েছে। প্রতীক বরাদ্দ শুরু হয়েছে বেলা 11টা এবং শুরুতেই কিন্তু যারা প্রার্থী ছিলেন প্রার্থীদের সাথে রিটার্নিং কর্মকর্তা একান্তে বৈঠক করেছেন এবং বৈঠকে নির্বাচনের যে আচরণবিধি সেটি কিন্তু তাদেরকে বলা হয়েছে এবং আচরণবিধি মেনেই তাদেরকে নির্বাচন যে প্রচারণা সেটি প্রচারণা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এবং বরিশালের যে 6টি সংসদীয় আসন রয়েছে, এই 6টি সংসদীয় আসনে 36 জন প্রার্থী রয়েছে। এর মধ্যে বিএনপি, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাসদ, বাসদ, এবি পার্টি সহ 2 জন স্বতন্ত্র প্রার্থীও রয়েছে। এবং প্রার্থীদের মধ্যে আমরা যেটা লক্ষ্য করেছি যে তুলনামূলক যে ছোট দলগুলো রয়েছে, বিএনপি বা জামাত ইসলামের বাইরে যে ছোট দলগুলো রয়েছে, সেই দলের প্রার্থীটা কিছুটা শঙ্কার কথা এই মুহূর্তে প্রকাশ করেছেন। তারা বলেছেন যে যত আসলে দিন গড়াবে নির্বাচনী যে পরিস্থিতি সেটি আরও কঠিন হবে এবং তারা বলছেন যে শক্তিশালী যে প্রার্থীরা রয়েছে তাদের পক্ষ থেকে এখনই হুমকি ধামকি দেওয়া হয়েছে। যদিও রিটার্নিং কর্মকর্তা প্রতীক বরাদ্দের পরে কিন্তু জানিয়েছেন যে আসলে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকল ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন এবং ছোট বা বড় দল নয়, সব দলের প্রার্থীরা যাতে সমানভাবে প্রচারণা চালাতে পারেন সেটি নিশ্চিত করার কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। ইশরাত, ধন্যবাদ আপনাকে কাউসার। আগামী 25 জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালটে ভোটদান সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিসে পাঠানোর জন্য প্রবাসী বাংলাদেশি ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিকের দেয়া বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সেখানে জানানো হয় প্রবাসী ভোটারদের প্রদত্ত ভোট যেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে যথাসময়ে পৌঁছাতে পারে তা নিশ্চিত করতেই এই সময়সীমা। এদিকে নির্বাচনী প্রচারণায় পোস্টার হ্যান্ডবিল লাগানো যাবে না বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউনুস আলী। সকালে নির্বাচন কমিশনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় শেষে কথা বলেন তিনি। রিটার্নিং অফিসার জানান, নির্বাচনী প্রচারে অটোরিকশায় মাইক ব্যবহার করা যাবে, তবে শব্দ দূষণ যেন না হয় সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। বলেন, ঢাকা 13 ও ঢাকা 15 আসনের 265টি কেন্দ্র রয়েছে। বেশিরভাগ কেন্দ্রে সিসি ক্যামেরার ব্যবস্থা রাখা হয়েছে। আজ রাত 8টায় সিলেটের উদ্দেশ্যে রওনা দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাতেই হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজার জিয়ারত করবেন তিনি। কাল সকালে আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশের মাধ্যমে ধানের শীষের পক্ষে আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন তারেক রহমান। সকালে রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। বলেন, কাল সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও নারায়ণগঞ্জে নির্বাচনী সমাবেশ করবেন তারেক রহমান। সফর সঙ্গী হিসেবে থাকবেন মনোনয়ন বঞ্চিত সাবেক ছাত্রদল, যুবদল নেতারা। এ সময় তিনি আরো বলেন, গণভোটে হ্যার পক্ষে বিএনপি। একটি ত্রুটিমুক্ত মডেল নির্বাচন চায় দলটি। ধানের শীষের প্রার্থীদের আচরণবিধি মেনে গণসংযোগের নির্দেশনা দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে। নির্বাচনী মাঠ বিএনপির অনুকূলে থাকায় কেউ কেউ লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করার চেষ্টা করছে, এমন অভিযোগও করেন তিনি। সকল রাজনৈতিক দলের কাছে আমরা আহ্বান জানাই, নির্বাচনী আচরণবিধি পূর্ণাঙ্গ প্রতিপালনের মধ্য দিয়ে যেন বহুল আকাঙ্ক্ষিত নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশার প্রতিফলন ঘটে। আমরা আমাদের দলের সব নেতাকর্মীকে আহ্বান জানাবো, আগামীকালকে থেকে যে প্রচারণা হয় সেখানে আমরা আমাদের ইতিবাচক রাজনীতিকে যেন ধারণ করে সাধারণ মানুষের কাছে ছুটে যাই, আমাদের পরিকল্পনাগুলো তুলে ধরি এবং যে ধরনের অপপ্রচার রয়েছে সেটার বিরুদ্ধে যেন যা সত্য, যা সঠিক সেটার পক্ষে অবস্থান নেই। আগের কায়দায় ভোট কেড়ে নেওয়ার চেষ্টা করলে যুব সমাজ বসে থাকবে না, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, ব্যালটের মাধ্যমে সমুচিত জবাব দেওয়া হবে। দুপুরে আহতদের দেখতে কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে যান তিনি। বলেন, যদি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে থাকে তাহলে কর্তৃপক্ষের কাছে অভিযোগ দেবে, কিন্তু মবের মাধ্যমে মারধর করে জনগণকে প্রভাবিত করার দিন শেষ। বলেন, বিএনপির নেতাকর্মীরা মা বোনদের লাঞ্ছিত করেছে, তবে এমন ঘটনা আর দেখতে চাই না। এর আগে সকালে ঢাকা 15 আসনের পীরের বাগে জামায়াত ইসলামের নারী কর্মীদের হেনস্থার অভিযোগে এবং সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে জামায়াত ইসলামী। রাজধানীর 60 ফিট সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। অংশ নেন জামায়াত ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা। মিছিল থেকে হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান তারা, নতুবা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। বিএনপির অভিযোগ ছিল ভোটারদের গোপনীয় তথ্য ও বিকাশ নম্বর সংগ্রহের চেষ্টা করেছে জামায়াত কর্মীরা। মঙ্গলবার সন্ধ্যায় পীরেরবাগ এলাকায় প্রার্থীর পক্ষে প্রচার চালানোর সময় জামায়াতের কয়েকজন নারী কর্মীকে হেনস্থার অভিযোগে সংঘর্ষে জড়ায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। নারী কর্মী এবং দায়িত্বশীলদের উপরে বিএনপির লোকেরা হামলা চালায়। আমরা এই নোংরা মবের নিন্দা জানাই এবং আমরা দেখতে চাই যে মব যেন এখানেই শেষ হয়। কিন্তু এখনই যদি সেই 15.5 বছরের কায়দায় আবার নির্বাচনী ময়দানকে উলট পালট করে দেওয়া হয় তাহলে জাগ্রত যুব সমাজ কাউকে ক্ষমা করবে। ঢাকা 15 আসনের পীরেরবাগে সংঘর্ষের ঘটনায় বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন বলেন, এই ধরনের চেষ্টা নিন্দনীয়, তবে ভোটারদের গোপনীয় তথ্য ও বিকাশ নম্বর সংগ্রহের চেষ্টাও অগ্রহণযোগ্য। বিএনপি একটি ত্রুটিমুক্ত মডেল নির্বাচন চায়। ধানের শীষের প্রার্থীদের আচরণবিধি মেনে গণসংযোগের নির্দেশ দিয়েছে বিএনপি। যারা এইভাবে আইডি সংগ্রহ করছেন, যারা বিকাশ নাম্বার সংগ্রহ করছেন, এই নেতিবাচক রাজনৈতিক কৌশল থেকে যদি বেরিয়ে আসেন আমরা তাদেরকে সে আহ্বান জানাবো। ঢাকা 15তে কি ঘটেছে এটা নিয়ে হয়তো পরবর্তীতে আরও ডিটেলে আমাদের জানানো হবে। যেটা হয়েছে সেটা অনাকাঙ্ক্ষিত। একই যে বিষয়টা আপনি সামনে আনলেন, এনআইডি কার্ড সংগ্রহ করা, ঢাকা 15 আমরা দেখেছি সেখানে যিনি আমাদের প্রার্থী রয়েছেন যদি বিকাশ নাম্বার সংগ্রহ করছেন, এটি অনাকাঙ্ক্ষিত। আমরা চাই একটা রোল মডেল ইলেকশন হোক সারা বাংলাদেশে। কুমিল্লা 4 আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনের দেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে 19 জানুয়ারি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন তিনি। পরে 20 জানুয়ারি রিটের শুনানির জন্য বুধবার ধার্য করা হয়। এদিন হাসনাত আবদুল্লাহ বলেন, ব্যাংক লুটেরা এবং ঋণ খেলাপিদের দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। ব্যাংক লুট করে কেউ সংসদে যেতে পারবে না। পরে নির্বাচন কমিশনের আইনজীবী বলেন, মঞ্জুরুল আলম মুন্সি তার হলফনামায় ঋণের তথ্য গোপন করেছেন। এদিকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মঞ্জুরুল আলম মুন্সি আপিল করবেন বলে জানা যায়।
এটা আমাদের একটা দীর্ঘমেয়াদী একটা ফাইটের একটা অংশ। আমরা কোনো ঋণ খেলাপিদেরকে কোনো একটা এই ধরনের একটা ফাইটে আমরা অংশগ্রহণ করতে আমরা তাদেরকে কোনোভাবেই জনগণ তাদেরকে অ্যালাউ করবে না। On the date of submission of nomination paper, you are a defaulter, so we will remain defaulter. এই আর্গুমেন্ট শুনে অনারেবল হাইকোর্ট ডিভিশন আজকে পিটিশনের রিট পিটিশন খারিজ করে দিয়েছে সামারিলি। দুইটা ইস্যু, হলফনামায় তথ্য গোপন করা এবং ঋণ খেলাপি, এবং অন দ্য ভেরি ডেট অফ 29/12/2025 উনি খেলাপি ছিলেন। এই ভিউ হাইকোর্ট ডিভিশনও ইলেকশন কমিশনের ভিউ আপহোল্ড করেছে। দুর্ভোগ লাঘবে প্রচলিত জামিননামা দাখিলের পরিবর্তে ডিজিটাল মাধ্যমে জামিননামা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, এমনটা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ফলে একদিকে যেমন বিচারপ্রার্থী, কারা প্রশাসন ও আইনজীবী সহ সংশ্লিষ্ট সবার ভোগান্তি কমবে, একই সাথে সাশ্রয় হবে সময় ও অর্থ। সকালে সচিবালয়, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে ভার্চুয়ালি বিভিন্ন জেলায় একযোগে জামিননামার উদ্বোধন হয়। সেই অনুষ্ঠানে আইন উপদেষ্টা আরও বলেন, আগামী 6 মাসের মধ্যে সারা দেশে জামিননামা চালু করা হবে। বলেন, নির্বাচনের আগে এই 20-22 দিনে অন্তর্বর্তী সরকার আরও কয়েকটি জেলায় জামিননামা উদ্বোধন করবে। পরবর্তী সরকার এসে এটি বাস্তবায়ন করবে। এর মাধ্যমে দুর্নীতি বন্ধ হয়ে মানুষের ভোগান্তি কমবে বলে উল্লেখ করেন আসিফ নজরুল। জানান, জমি জমা সংক্রান্ত ভোগান্তি কমাতে ডিজিটাল রেজিস্ট্রেশন চালুর প্রকল্পও শুরু হয়েছে। জামিন পেয়ে গেছে, তারপর উনি কেন জেলে আছে? তো অপরাধমূলক ভাবে একটা কনফাইনমেন্ট হয়ে যেত, সেটা থেকে মুক্ত পাওয়ার চিন্তা থেকে আমরা নারায়ণগঞ্জের চালু করেছিলাম। এটা অত্যন্ত সফল হয়েছে, জনপ্রিয় হয়েছে। আজকে আরো 8টা জেলাতে রেপ্লিকেট করছি, আপনাদেরকে বলেছি আমি 8টা জেলার কথা। তো আমরা আশা করছি এতে ফলে শুধু যে মানুষ ভোগান্তি হ্রাস পাবে বা দুর্নীতি বন্ধ হবে সেটা না, এটাতে কাজের এফিসিয়েন্সিও বাড়বে। গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন গুমের ভুক্তভোগী ব্যারিস্টার আরমান। টিএফআই সেলে 8 বছর বন্দী থাকার নির্যাতনের বর্ণনা তুলে ধরেন ট্রাইব্যুনালে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারিক প্যানেলে এই সাক্ষ্য গ্রহণ হয়। এর আগে 23 ডিসেম্বর 17 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এই মামলার গ্রেপ্তারে আছেন 10 সেনা কর্মকর্তা। অভিযোগে বলা হয়, আওয়ামী শাসনামলে র্যাবের টিএফআই সেল নামের গোপন বন্দিশালায় ব্যারিস্টার আরমান সহ 14 জনকে গুম করে নির্যাতন করা হয়। 5 আগস্টের পর তাদের অনেকেই মুক্তি পান। এদিকে গত মঙ্গলবার তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে উত্তরায় র্যাবের গোপন বন্দিশালা টিএফআই সেল পরিদর্শন করেন সেনা কর্মকর্তাদের আইনজীবীরা। একই দিন ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় ট্রাইব্যুনালে সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়েছে। সাক্ষ্য গ্রহণ শুরু হবে 18 ফেব্রুয়ারি। তাদের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন মঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল। মিয়ানমারের গণহত্যা থেকে বেঁচে ফেরা রোহিঙ্গাদের দ্বীপে আটকে রাখা হয়েছে উল্লেখ করে অবিলম্বে ভাষাঞ্চল শরণার্থী শিবির বন্ধের আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠন ফোর্টিফাই রাইটস। দুপুরে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে সংগঠনটি। 5 বছর ধরে পরিচালিত 100-র বেশি সাক্ষাৎকারের ভিত্তিতে প্রণীত 36 পৃষ্ঠার প্রতিবেদনে দাবি করা হয়, ভাষাঞ্চলে রোহিঙ্গা শরণার্থীরা গুরুতর বিধিনিষেধের মুখে রয়েছে, যাকে নির্বিচারে আটক হিসেবে উল্লেখ করে সংস্থাটি। ফোর্টিফাই রাইটসের পরিচালক বলেন, শরণার্থী হওয়া কোনো অপরাধ নয়, কিন্তু কর্তৃপক্ষ শরণার্থীদের সাথে এমন আচরণ করছে যা মানবিকতার পরিপন্থী। There's a new movement for hopefully refugee rights in Bangladesh. Under the Yunus interim government, we hope that the Bhasan Char project is closed, and we hope in the coming elections that the new government closes the project.